শুধুমাত্র সংবিধান সংস্কার রিলেটেড যেগুলো আছে সেটারই গণভোটের প্রয়োজন। একটা ভোটের সঙ্গে আরেকটা ভোটকে মিলালে এটা তার গুরুত্ব হারিয়ে ফেলতে পারে। এটা মেজর একটা বিষয়। আমরা মনে করি, এখনো মনে করি এটা আগে হওয়া উচিত। প্রশ্নটা কিভাবে যাবে? আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 25 এবং ইহার তফসিল 1-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন কি না? এই হবে গণভোটের সাবজেক্ট ম্যাটার। যারা হা হচ্ছে তারা হা বলবে, যারা না হচ্ছে তারা না বলবে। যদি হা বলেন তাহলে এই সঙ্গে তফসিল 1-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার সংক্রান্ত একটা কথা কিন্তু একটু মনে রাখতে হবে, সংস্কার কিন্তু 84টার সবগুলো সংবিধান সংস্কার সংক্রান্ত না, অর্থাৎ সবগুলো গণভোটে যাচ্ছে না। গণভোটে যাবে শুধুমাত্র সংবিধানের সঙ্গে প্রাসঙ্গিক বিষয়, আর বাকিটা এক অংশ যাচ্ছে বিধি এবং আইন জারির মাধ্যমে, আর এক অংশ যাচ্ছে প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে এক্সিকিউটিভ আদেশের মাধ্যমে। সুতরাং এইখানকার সাবজেক্ট ম্যাটার থাকছে শুধুমাত্র সংবিধান সংস্কার রিলেটেড যেগুলো আছে সেটারই গণভোটের প্রয়োজন, বাকিগুলোতে কোনো গণভোটের প্রয়োজন নাই। ফলে এটা যদি অ্যাকসেপ্ট হয়ে আসে, আমার ধারণা অ্যাকসেপ্ট হয়ে আসবে। এখন একটা বিতর্ক আসছে এখানে, সামনে ওই দিন হবে নাকি আগে হবে। আমরা বলেছিলাম আগে হোক, আগে হওয়া উচিত। এবং এখনো যতটুকু সময় আছে, একটা ভোটের সঙ্গে আরেকটা ভোটকে মিলালে এটা তার গুরুত্ব হারিয়ে ফেলতে পারে। এটা মেজর একটা বিষয়। আমরা মনে করি, এখনো মনে করি এটা আগে হওয়া উচিত। এখনো নভেম্বরের এন্ডে এই রেফারেন্ডাম অনুষ্ঠিত হতে পারে, আর ডিসেম্বরে প্রথম সপ্তাহে যে শিডিউল ডিক্লেয়ার করার কথা বলা হয়েছে সেটাও হতে পারে, আবার ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠান হতে কথা বলা হয়েছে সেটাও হতে পারে। কিন্তু অতীতের যে সমস্ত গণভোট হয়েছে সেগুলো গণভোটের দিন ডিক্লেয়ার করা থাকে 21 দিন, 19 দিন, 29 দিন এই সময়ের ভিতরে হয়েছে। ফলে আজকে হলো অক্টোবর মাসের 28-29 তারিখ, নভেম্বরের শেষ সপ্তাহে এরকম একটা গণভোটের আয়োজন হতে কোনো আপত্তি থাকার কারো কথা আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ এভরিথিং ইজ রেডি, এভরিথিং ইজ প্রিপেয়ার্ড। এখানে কোনো ক্যাম্পেইন নাই, এখানে কোনো বাড়তি কিছু নাই, শুধু ব্যালট বাক্স যাবে। এখানে পক্ষ বিপক্ষ নমিনেশন নাই, উইথড্রয়াল নাই, মামলা নাই, পক্ষ বিপক্ষে হাইকোর্ট নাই, সুপ্রিম কোর্ট নাই। ভেরি ইজি জব, চাইলে এটা করা যায়। ফলে আমাদের কথাটা এখানেই শেষ করে দিচ্ছি। এনসিপিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে তারা এই আলোচনাটা করেছে। আরেকটা ধন্যবাদ জানাচ্ছি, ভিতরের কথা বাইরে বলে ধন্যবাদ জানাচ্ছি, তাদের এই পলিটিক্যাল স্ট্যান্ড যেটা তারা নিয়েছিল এখানে স্বাক্ষর না করে, এই স্বাক্ষর না করে নেওয়া পলিটিক্যাল স্ট্যান্ডটা অনেক সময় পেশেন্স ইজ বিটার হয় কিন্তু ইজ ফ্রুইটস সুইট হয়। ধৈর্যটা অনেক সময় তিক্ত হয় কিন্তু তার ফলাফলটা অনেক সময় মধুর হয়। তো আজকে মনে হচ্ছে পেশেন্স ইজ বিটার বাট ইজ ফ্রুইট ইজ সুইট। মনে হচ্ছে আজকের এই আদেশটা দেখে এখন তারা দেখেছে, এখন তারা স্বাক্ষর করবে, এটা জারি হবে, বাংলাদেশ নতুন চ্যাপ্টারে অন্তর্ভুক্ত হবে। উচ্চকক্ষকে পিআরের মাধ্যমে গঠন হতে দেওয়া হবে না, এখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল। আরেক জায়গায় দেওয়া হয়েছিল যে এক ব্যক্তি প্রাইম মিনিস্টার হবেন আবার দলীয় প্রধান থাকবেন না, এই জায়গায় নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল। নোট অফ ডিসেন্টের এই জায়গাগুলো আমাদের সামনে একটা স্টাম্বলিং ব্লক ক্রিয়েট করেছে। কেয়ারটেকার গভর্নমেন্ট কেমন হবে তার এখানে 5টা প্রপোজাল দেওয়া হয়েছে, অপশন 1, অপশন 2, 3, 4, 5। চতুর্থ অপশনে গিয়ে 1-2টা বড় দল এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন। এই নোট অফ ডিসেন্টটাও এখানে থাকছে না, এটা দেখে আই বিকাম ভেরি হ্যাপি। কয়েক বছরে সেটার মধ্যে একেবারে ন্যাক্কারজনকভাবে একেবারে একটা দেশের আমরা হস্তক্ষেপ দেখতে পেয়েছি। আপনি যদি আমি স্মরণ করতে পারি, আমরা সুজাতা সিং পররাষ্ট্র সচিব ছিলেন ভারতের, উনি এসে সরাসরি এখানকার রাজনীতির কী হওয়া উচিত, কেন বাংলাদেশের নির্বাচন হওয়া উচিত, কী ধরনের সরকার আসা উচিত, উগ্রবাদ কীভাবে মানে বৃদ্ধি পেতে পারে, এই ধরনের সবক দিয়ে গেছেন উনি একেবারে। জিএম কাদের সাহেব দিল্লিতে গেলেন, দিল্লি থেকে ফেরত এসে বললেন যে ওখানে কি আলোচনা হয়েছে আমার বলা নিষেধ, আমি বলতে পারবো না, সম্মতি লাগবে। এখানে ইউটিউবে এখনও পাবেন আমাদের বিগত সরকারের আমলে একজন প্রার্থী ঘোষণা দিয়েছিলেন যে আমি ভারতের কোটায় নমিনেশন পেয়েছি, ভারতের কোটায় নমিনেশন পেয়েছি, সুতরাং আমাকে কে কী করবে, আমার জনগণের ভোটের দরকার নেই। প্রকাশ্যে এগুলো কথাগুলো বলেছেন। এর বাইরে যদি আপনি বলেন তাহলে দেখেন যে বাংলাদেশে ছিল এক সময় বলা হতো যে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা আইএসআই, তারা টাকা ছড়িয়ে নির্বাচনকে প্রভাবান্বিত করেছে এবং আইএসআইয়ের কোন কর্মকর্তা পাকিস্তান দূতাবাসে কোন পরিচয়ে কী লেবাসে ছিলেন, কার সাথে দেখা করেছেন, কিভাবে টাকা হস্তান্তর হয়েছে, এসব কাহিনীও বহু আমরা শুনেছি। ভারত গেল, পাকিস্তান গেল। ফ্রিডম পার্টি নামে একটা পার্টি ছিল বাংলাদেশে এক সময়, এবং তারা একসময় সংসদ নির্বাচন করে একটা সিটও পেয়েছিল এখানে। তো এই ফ্রিডম পার্টির পৃষ্ঠপোষক হিসেবে বলা হতো যে লিবিয়ার গাদ্দাফি, তাই উনি টাকা দিতেন, ফাইন্যান্স করতেন, এবং সেই জন্য তারা ফ্রিডম পার্টি এতটুকু করতে পেরেছিল, এত ক্যান্ডিডেট খুঁজে পেয়েছিল এবং তারা এভাবে তারা নির্বাচন করতে পেরেছিল।
এর বাইরে আপনি আরও যদি স্মরণ করতে পারেন, আপনি দেখেন যে প্রকাশ্যে শেখ হাসিনা বলেছিলেন যে আমি যদি সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে আমরা প্রথমে বলেছিলেন যে আমি যে নির্বাচনটা উনি হেরে গিয়েছিলেন 2001 সালে একের নির্বাচনে, যে আমি মার্কিন কোম্পানিকে গ্যাস রপ্তানি করার অনুমতি দেইনি বলে আমার নির্বাচনে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। উনি এখান থেকে 5ই আগস্টের আগেও কিন্তু বলেছিলেন আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দেই এবং এখানে যদি ইহুদি রাষ্ট্র বানানোর একটা অনুমতি দিয়ে দেই তাহলে আমি থাকতে পারবো, নাহলে আমার পক্ষে থাকা এখানে কঠিন হবে। এবং এই সংক্রান্ত আরও কিছু তথ্য রাশিয়ান অ্যাম্বাসেডর বলেছিলেন এবং বাংলাদেশে নিযুক্ত যে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন ড্যান মজিনা, উনি ওয়াশিংটনে একটা এরকম বাংলাদেশ কমিউনিটির একটা মিটিংয়ে বলেছিলেন যে আরব বসন্তের মতো বাংলাদেশেও একটা পরিবর্তন আসতে যাচ্ছে এবং সেই পরিবর্তনটা হবে একটা অরাজনৈতিক শক্তির মাধ্যমে। তা আপনি এখন যদি এটাকে সুজাতা সিং থেকে ড্যান মজিনা পর্যন্ত একটা একটা করে লিঙ্ক করেন তাহলে সুস্পষ্টভাবে একটা প্যাটার্ন দাঁড়িয়ে যায় যে বাংলাদেশের নির্বাচন বিদেশি প্রভাবমুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা একেবারে হতেই হবে। এখন যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আমাদের সামনে আসছে যে দেখেন একটা যেই দলটা আমাদের গত 16 বছর ধরে এখানে ছিল, সেই দলের বলা যায় যে টপ র্যাঙ্কিং যারা আছে তার সবাই ভারতে চলে গেছে। আমাদের গোয়েন্দা সংস্থা যারা প্রধান ছিলেন তারা ভারতে চলে গেছেন, সার্ভিং জেনারেল ভারতে চলে গেছেন। সুতরাং তারা কি সেখানে আপনি কি মনে করেন যে যারা চুপচাপ বসে থাকার জন্য আর লেজার টাইম কাটানোর জন্য সেখানে গেছেন? কখনোই না, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। তারা সেখানে গেছেন, তারা সেখানে অবস্থান করছেন, তারা চিরতরে এখান থেকে ওই ভারতে অবস্থান করবেন এরকম কোনো ধ্যান ধারণা নিয়ে তারা নিশ্চয়ই এখানে যান নাই। এবং তারা যে যান নাই, আপনি এই যে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্নভাবে যে আমরা যেই তথ্যগুলো পাচ্ছি, তাদের যে বক্তব্যগুলো পাচ্ছি যে আমি ফিরে আসবো, আমি এই করব, একটা একটা করে এই ইয়ে করব, বিচার করব, তারপর সেনাবাহিনীকে উস্কিয়ে দেওয়ার জন্য যে ধরনের এগুলো বলা হচ্ছে যে অফিসারদের কেন অ্যারেস্ট করা হলো, এটা কেন করা হলো, এটা কোন যুক্তিতে করা হলো, ইত্যাদি ইত্যাদি সব কিছুর মধ্য দিয়ে যেটা বোঝা যাচ্ছে যে আপনি ইচ্ছা করলে কিন্তু দেখেন, আপনি যদি আমার বাড়িতে যদি কেউ আশ্রয় নেয় আর আমি বলি যে তুই এখানে থাকতে পারবি এক শর্তে, মুখ খুলতে পারবি না, তোকে চুপ থাকতে হবে, কারণ তুই যদি কথা বলিস তাহলে ওর কথা বলার সাহসই পাবে না। তাদের ষড়যন্ত্র কতটুকুনি বা ফলপ্রসূ হবে? কারণ যেখানে নাগরিক ঐক্যবদ্ধ, রাজনৈতিক দলগুলো মানে তাদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ, নিজেদের যে নির্বাচন কেন্দ্রিক যে বিরোধ সেটা তো থাকবেই। রানী ভাই, আমি একেবারে মাঠ পর্যায়ে নির্বাচনের দায়িত্ব পালন করেছি একাধিকবার, একবার দুবার না। আমার 20 বছরের সেনাবাহিনীর জীবনে আমি বহু নির্বাচনে আমি মাঠ পর্যায়ে ছিলাম। বাংলাদেশের নির্বাচনগুলো এমন ভাবে মানে ইয়ে করা থাকে, সেট আপ করা থাকে, কেউ যদি গন্ডগোল করতে চায়, আপনি একটা সিম্পল উদাহরণ দিই, আপনি সকাল 11টার সময় মনে করেন যে লাইন ধরে প্রচুর ভোটার একটা ভোট কেন্দ্রে এসছে, আপনি 4-5টা পটকা ফুটে ওখান থেকে চলে যান, কিচ্ছু করা লাগবে না। এই যে মহিলারা বাড়িতে চলে গেল, সিনিয়র সিটিজেন যারা বৃদ্ধরা চলে গেল, তাদেরকে আরেকবার ভোট কেন্দ্রে আনা কিন্তু একটা কঠিন ব্যাপার। 1, 2 নম্বর হচ্ছে যেটা যে বাংলাদেশের আমলাতন্ত্র, আমি কি বললাম আপনাকে, আপনি মনে করেন যে কোনো মানে জেনারেল জিয়া বলেছেন যে 99% ভোট দেখাও, ব্যালট বক্সের মধ্যে 99% ভোট শো করো, হ্যাঁ 98% ভোট দেখাও, এটা কি কোনোদিন উনি বলেছিলেন? না। কিন্তু আমরা আমলাতন্ত্র কি করেছে, তারা নিজেদেরকে জাহির করার জন্য, তাদেরকে ইয়ে করার জন্য, অতিমাত্রায় লয়াল প্রমাণ করার জন্য ওই সমস্ত বাড়াবাড়িগুলো করে। এই প্রমাণগুলো করে তো তারা নিশ্চয়ই ভালো রেজাল্টও পেয়েছে, তাদের বিরুদ্ধে তো আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যে তাহলে আপনি ফেক দিলেন কেন, রিপোর্ট দিলেন কেন, সন্তুষ্টি করার জন্য। নিশ্চয়ই খুশিও হয়েছে কর্তৃপক্ষ যাকেই দেওয়ার। আপনি যখন আমাকে মানে তৈলমর্দন করবেন, আমি যদি খুশি হই তাহলে তো এটা এই ধারাটা অব্যাহতই থাকবে, তাই না? এই ধারাটা অব্যাহত ছিল এবং তার প্রমাণ আমরা দেখেছি কিভাবে। আপনি দেখেন যে এখন প্রমাণিত হচ্ছে যেটা যে এই রাতের ভোট যেটা হলো, রাতের ভোট কারা করেছে, এটা একদম স্ট্রেট ওয়ে এখানের মধ্যে পুলিশের কতিপয় পুলিশ অফিসার এবং তাদের সাথে কিছু আনসারও যোগ হয়েছিল, কিছু প্রিসাইডিং অফিসার যোগ হয়েছিল, পুরাটা এবং পুরাটা হয়েছিল একটা ছকের আন্ডারে, যে নীল নকশাটা করা হয়েছিল পাশের দেশ থেকে। এটা তো কোনো সন্দেহ নেই এখানে, এবং ফর্মুলাটা সব চলে এসেছিল। সুতরাং আপনি সেই আমলাদের কত % এখন আপনি চাকরির থেকে সরে গেছে, ছাড়াই আছে। সুতরাং আমরা কি করে বিশ্বাস করব যে কোনো বিদেশি প্রভাব এই নির্বাচনের প্রভাব বিস্তার করবে না? তারপরে আপনি আবার দেখেন যখন জাতিসংঘ মিশনে একটা আমাদের সেনাবাহিনীর সংখ্যা অলরেডি কমে গেছে, সেখান থেকে যদি কোনো আসে, ভয়ভীতি আসে যে এরপরে যদি এটা তোমাদের কন্টিনিউ করো অথবা এই এজেন্ডা বাস্তবায়ন না করো তাহলে এটাও কমিয়ে দেওয়া হবে, যেটা ফখরুদ্দিন একটা ট্রাম্প কার্ড খেলেছিলেন সেনাবাহিনীকে নিয়ে, আপনার নিশ্চয়ই মনে আছে। এই ধরনের একটার পর একটা কিন্তু হুমকি অনেকগুলো আছে। তারপর আপনার এখানে মনে করেন চীনের বিশাল একটা বিনিয়োগ আছে এই জায়গায়, আমাদের পাশের দেশে মায়ানমারে এখন একটা টার্মাইল সিচুয়েশন যাচ্ছে, সেখানে একটা নতুন রাষ্ট্র করার জন্য, করিডোর করার জন্য বিভিন্ন ধরনের আওয়াজ উঠেছে। জি, আমরা এই আওয়াজ সম্পর্কে শুনবো। আমরা একটু আপনার কাছে যেতে চাই, যেভাবে বলছিলেন যে
এই যে যে ষড়যন্ত্রগুলো এবং প্রভাবমুক্ত হওয়া সম্ভব না বিদেশি রাষ্ট্রের, বিদেশি শক্তির, আপনার কি মনে হয়, আপনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ, সামনে নির্বাচনে কি বিদেশি কোনো হস্তক্ষেপ থাকবে? নিজেদের মধ্যে ঐক্য থাকলে খুব কাজ করে না বিদেশি হস্তক্ষেপ, বাট নিজেদের মধ্যে ইউনিটি না থাকলে, অনৈক্য থাকলে তো কাজ করবে। তো আর এটা তো বিদেশি দূতাবাসে আমাদের লোকজনই বেশি যায় বরঞ্চ চা খেতে, কফি খেতে, আমরা যতটা আমাদের কাছে যতটা না আসে। আমি একটা ছোট্ট বিষয় বলি, 1978 সালের এই একটা কারেকশন আছে, গণভোটটা 77, 1985, 1991। এটা ভুল বলছে, 1984 না, এটা 85 সালে হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে যে জেনারেল জিয়াউর রহমান 1978 সালের 3রা জুন যে রাষ্ট্রপতি নির্বাচন করেন, সেই নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জেনারেল ওসমানী। হ্যাঁ। তো জেনারেল ওসমানী 1984 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বেঁচে ছিলেন। তিনি কোনোদিন 84 সালের 16 ফেব্রুয়ারি পর্যন্ত বেঁচে ছিলেন। উনি কোনোদিন অভিযোগ করেন নাই যে জিয়া ভোট কারচুপি করেছিল। ওকে, এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমলাতন্ত্র যে অতিরিক্ত আনুগত্য দেখাতে গিয়ে অনেক কিছু করে, এই মেসাকার করে, এটা এই কথাটা সত্য, একমত। তো আসুন আমরা যে বিষয়টার দিকে যেতে চাই, যে আচ্ছা ধরুন এই যে আজকে যে নতুন যে সংকটটা এখন যে তৈরি হচ্ছে, সংকটটা কি, যে আমাদের প্রধান উপদেষ্টা একটা জুলাই প্রক্লেমেশন অর্ডার করবেন, আদৌ কি তিনি পারেন? আমরা একটু ছোট্ট আমার দর্শক শ্রোতার জন্য আমরা একটু ভেঙে বলি বিষয়টা। 5ই আগস্ট পর্যন্ত জনগণের অভিপ্রায় হচ্ছে শেখ হাসিনা তুমি যাও, এতটুকুন। তারপরে দেখবেন উত্তরা, মিরপুর এই জায়গার থেকে স্লোগান হচ্ছিল, আর্মি যখন পুলিশ এবং যুবলীগ একদিকে জনগণের দিকে গুলি করছিল, জনগণকে সাথে নিয়ে আর্মি এদের দিকে পাল্টা ফাঁকা আওয়াজ করছিল। ফাঁকা আওয়াজ করার সময় বলছিল যে জনগণ বলছিল সেভ করছিল, জনগণ এই মুহূর্তে আর্মির সাথে বলছিল, আর্মি কনভয়ের সাথে দাঁড়িয়ে, এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। কথাটা মিথ্যা বলেছে কি না? তো এতে কি দাঁড়ালো, সেনাবাহিনীর প্রধান উনি রাজনৈতিক দলগুলিকে ডাকলেন যে শেখ হাসিনা যখন পালিয়ে গেছে, উনি সবার আগে জানেন, সব রাজনৈতিক দল গিয়েছে। এইটা তো সেনাবাহিনী প্রধানের প্রতি রাজনৈতিক দলগুলির এক ধরনের মান্যতা, আমি শব্দটি মান্যতা বলবো, আনুগত্য না, মান্যতা, সম্মানবোধ। তারা সেনাবাহিনী প্রধানকে বলেছেন যে ইয়াস, এবং উনি যখন বললেন যে আমি এই মুহূর্তের থেকে দায়িত্ব নিলাম, আপনাদের জানমাল রক্ষার দায়িত্ব নিলাম, রাজনৈতিক দলগুলি এটা কথা বলেছে, মেনে নিয়েছে। সেনাবাহিনীর পৌরোহিত্যে সবাই বঙ্গভবনে গেছেন রাজনৈতিক নেতারা, গিয়ে এখানে আলোচনা হচ্ছে যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন তার পরিষদ সহ, এখন কি করা যায়, সবাই পলাতক। 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাপিলেট ডিভিশনের কাছে, আপিল বিভাগের কাছে উনি পরামর্শ চাইলেন। এটা রাষ্ট্রপতিই শুধু চাইতে পারেন, আর কেউ না। এবং রাষ্ট্রপতিকেই এইরকম পরামর্শ আপিল বিভাগ দেন, আর কাউকে না। তো তারা বললেন যে এই মুহূর্তে যেহেতু সেনাবাহিনী প্রধানমন্ত্রী তার পরিষদ সহ পলাতক, তাইলে আপনি এক কাজ করুন, আপনি একটা উপদেষ্টা পরিষদের মাধ্যমে আপনি সরকার পরিচালনা করুন। খুব এইটা আসিফ নজরুল যেটা দেখিয়েছেন, রাষ্ট্রপতি একটা সরকার পরিচালনা করবেন, কাকে দিয়া? তার নিযুক্ত একটা উপদেষ্টা পরিষদ দিয়া। তাইলে এই যে ডক্টর ইউনূস সহ তার শেষ উপদেষ্টা পর্যন্ত এরা কার উপদেষ্টা? তারা রাষ্ট্রপতির উপদেষ্টা। দে আর অ্যাডভাইজার টু প্রেসিডেন্ট। অ্যাডভাইজার ইচ্ছা করলে প্রেসিডেন্ট এখন এই মুহূর্তে তাদেরকে ডিসমিস করতে পারেন। আপনি তো জানেন যে অ্যাপয়েন্টিং অথরিটি, হিজ ডিসমিসাল অথরিটি, অফ কোর্স। সেটা যেমন আসেন, হ্যাঁ এখন আসেন, তাইলে আমরা 8 তারিখে ডক্টর ইউনূসের লেজিটিমেসির বেসটা কি? বেসটা হলো এখানে রাষ্ট্রপতি তাকে আহ্বান করলেন, রাজনৈতিক দলগুলি একমত হয়েছে, আমাদের সশস্ত্র বাহিনী তাকে মান্যতা দিয়েছে। দেয়ার ইজ দ্য স্টেক। আচ্ছা, এখন যদি বিএনপি ওনাকে বলছে কালকে প্রতারক, তাইলে আপনার 2008 সালের পর্দার ভোট হয় নাই, 2008 সালে বিএনপির ভোট হচ্ছে 32%, 32.5, আর জামাতের হচ্ছে 4.7। আমি একটু ইয়াটা দেখে নিলাম, 4.42 আগের বার ছিল 4.7। আচ্ছা, তো 4.7 যদি হয়,
তো এখন আপনি আসুন যে বাকি সমস্ত রাজনৈতিক দল মিলাইলে 1/3 তো হয় না, 32-এর 1/3